অক্টোবরের মধ্যে জুলাই গণহত্যার ৩ থেকে ৪টি মামলার রায়ের আশা, হাসিনা সহ সাবেক মন্ত্রী এমপিরা আসামি। অনিয়মকে লালন করেছে আওয়ামী লীগ, বলছে টিআইবি। শেষ সময়ে সর্বোচ্চ দুর্নীতি, বিশ্ব অবস্থান ১৪তম। বাংলাদেশের সবচেয়ে সুষ্ঠু নির্বাচনের আশা ইউএনডিপির। ডিসেম্বরে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে কমিশন। এপ্রিলে বিমস্টেক সম্মেলনে ইউনূস মোদি সরাসরি সাক্ষাৎ হবে। ঢাকা দিল্লি আগ্রহের উপর নির্ভর করবে সাইড লাইনে বৈঠক। স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছে জসমিন জান্নাত। অর্থে শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ১৬টি মামলার মধ্যে ৪টির তদন্ত কাজ এ মাসের মধ্যেই শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর অক্টোবরের মধ্যে জুলাই গণহত্যার ৩-৪টি মামলার রায় হতে পারে। বিকেলে সচিবালয়ের ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। বলেন, এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা আসামি হিসেবে রয়েছেন। উপদেষ্টা জানান, সাইবার সিকিউরিটি আইনে মত প্রকাশের স্বাধীনতা সংক্রান্ত ৩৯৬টি মামলা বিচারাধীন ছিল। এর মধ্যে ৩৩২টি মামলা প্রত্যাহার করা হয়েছে। বাকি ৬১টি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার হবে এবং ৩টি মামলা উচ্চ আদালতে বিচারাধীন থাকায় তা প্রত্যাহার করা যাচ্ছে না বলে জানান উপদেষ্টা। আওয়ামী লীগ আমলে ১৬,৪২৯টি গায়েবী মামলার মধ্যে ১,২১৪টি মামলা এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে, আর এ সপ্তাহেই প্রত্যাহার হচ্ছে ৫৩টি মামলা, জানান উপদেষ্টা। এদিকে শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড অ্যালার্টের আবেদন করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, তাকে ফেরাতে ভারতের মনোভাব ইতিবাচক নয়। ১৬,৪২৯টি গায়েবী মামলার মধ্যে ১,২১৪টি মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। একদম এগুলি প্রত্যাহার করা হবে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। আপনারা জানেন গেজেট নোটিফিকেশন করতে টাইম লাগে। ৫৩টি মামলা প্রত্যাহার সংক্রান্ত গেজেট নোটিফিকেশন আজকালের মধ্যেই প্রকাশিত হবে। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম। ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই অবস্থান নির্ধারণ হয়। এতে দেখা যায়, দেশে দুর্নীতি আরও বেড়েছে। স্বৈরশাসনের শেষ দিকে দুর্নীতি ছিল সর্বোচ্চ পর্যায়ে। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় টিআইবি। বার্লিন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক ২০২৪ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি। সিপিআই সূচক মতে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের স্কোর ২৩, যা গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের নিচে রয়েছে কেবল আফগানিস্তান। এমন দুরবস্থার জন্য ৪ বারের দুর্নীতিগ্রস্ত আওয়ামী শাসনামলকে দায়ী করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, সাবেক সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতিগ্রস্তরা শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। মানুষ তাদেরকে প্রধান অতিথি করে, ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি বানায়, গলায় মালা দিয়ে আমরা পুরস্কৃত করি তাদেরকে। আবার সবচেয়ে দুর্নীতিবাজ কর্মকর্তাকে ৪ বার শুদ্ধাচার পুরস্কার দেই, যার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হয় শেষ পর্যন্ত, কিন্তু তাকে ফিরে আর পাই না। টিআইবি বলছে, আমলাতন্ত্রের বিষয়টি গত ৫৩-৫৪ বছরে গড়ে উঠেছে। অন্তর্বর্তী সরকারের পক্ষে সেটি হঠাৎ ভেঙে ফেলা সম্ভব নয়। এটি সময় সাপেক্ষ। স্বার্থের দ্বন্দ্বের সংস্কৃতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে, পাশাপাশি পরিবর্তন করতে হবে রাজনৈতিক সংস্কৃতিও। এটা দীর্ঘমেয়াদে এবং বলবো যে রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক নেতৃত্বে উভয়ের মধ্যেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি, বিশেষ করে বৈষম্যবিরোধী আন্দোলনের যে মূল চেতনা, সেটা থেকে শিক্ষা গ্রহণের মানসিকতা থাকতে হবে এবং সেটার চর্চা করতে হবে। বর্তমানে বাংলাদেশে দুদক ভালো কাজ করছে উল্লেখ করে দুর্নীতি কমাতে তা অব্যাহত রাখার আহ্বান জানায় টিআইবি। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরে ভোট গ্রহণের সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। অন্যদিকে ইউএনডিপি বলছে, আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন। মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উন্নয়ন সহযোগীদের সাথে বৈঠক শেষে তারা এসব কথা বলেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা হালনাগাদ সহ চলছে সব প্রস্তুতি। মঙ্গলবার নির্বাচন ভবনে উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার সাথে বৈঠক করে কমিশন। ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া সহ 18টি দেশের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন সহ অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতে ইসিকে শক্তিশালীকরণ, ভোটার নিবন্ধন, ভোটার প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে বৈঠকে উন্নয়ন সহযোগীরা আলোচনা করেছে। আগামী নির্বাচনে ইসিকে সব ধরনের সহযোগিতা করবে ইউএনডিপি। সরকার প্রধান ঘোষিত সময়সূচি ধরেই নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা উন্নয়ন সহযোগীদের কাছে তুলে ধরেছে কমিশন। আমাদেরকে আর্লিয়েস্ট ডেটটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত। আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের কোনো ভিন্ন প্রস্তুতি নেই। তবে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনোভাবে অনুষ্ঠান করার, সেটা সরকারি সিদ্ধান্ত, সেটা তখন ওইভাবে বাস্তবায়ন করতে হবে। আগামীতে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে ইউএনডিপি বলেছে, আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন। Bangladesh Elections Commission strengthening the network of training. নির্বাচন কমিশন গত ডিসেম্বরে সহায়তা দেওয়ার জন্য অনুরোধ করেছিল। আমরা নির্বাচন কমিশনকে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা করছি। আশা করছি এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন হবে। এক্ষেত্রে নির্বাচনের সময়সীমা নিয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন। এ নিয়ে আমাদের কোনো মতামত নেই। এদিকে বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কমিশনকে সহযোগিতা করছে ইউএনডিপি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংককে এপ্রিলের বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার মোদীর সঙ্গে সাক্ষাৎ হচ্ছে তার। তবে সাইডলাইনে দুই নেতার বৈঠকের বিষয়টি নির্ভর করছে ঢাকা দিল্লির আগ্রহের ওপর। মঙ্গলবার গুলশানে ডিকাবের সঙ্গে মতবিনিময়ে এই কথা জানান সংস্থার মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে। কয়েক দফা পেছানোর পর অবশেষে চূড়ান্ত হয়েছে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতার জোট বিমস্টেকের সম্মেলনের তারিখ। এপ্রিলের প্রথম সপ্তাহেই থাইল্যান্ডের ব্যাংককে বসছে ষষ্ঠ আয়োজন। সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আর সদস্য দেশ হিসেবে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন এই দুই নেতা। এর আগে গত সেপ্টেম্বরে জাতিসংঘ সম্মেলনে প্রায় কাছাকাছি সময় নিউ ইয়র্কে অবস্থান করলেও সাক্ষাৎ হয়নি দুজনের। ব্যাংককে সম্মেলনের বাইরে আনুষ্ঠানিক বৈঠকের বিষয়টি এখনও চূড়ান্ত নয়। সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আনুষ্ঠানিক সাক্ষাৎ হতে পারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। তবে সাইডলাইনে শীর্ষ নেতাদের একে অপরের সঙ্গে বৈঠক সে দেশগুলো পারস্পরিক আলোচনা করে ঠিক করবে। ঢাকা দিল্লির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকটি নির্ভর করে দুই দেশের আগ্রহের ওপর, কারণ আমরা সদস্য রাষ্ট্রগুলোর দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কাজ করি না। ঢাকা দিল্লির দূরত্ব ঘোচাতে বিমস্টেক সাংগঠনিকভাবে কোনো উদ্যোগ নিতে পারে না। তবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে সদস্য দেশগুলো পরস্পরের সঙ্গে বোঝাপড়া বাড়াতে পারে বলে মনে করেন মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডের দাবি, বিমস্টেক কোনোভাবেই চীন বা পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্ল্যাটফর্ম নয়। সার্ক ও বিমস্টেকের সঙ্গে কোনো পারস্পরিক দ্বন্দ্ব নেই। সার্ক ও বিমস্টেক দুটি আঞ্চলিক সংস্থা। একাধিক দেশ সার্ক ও বিমস্টেকের সদস্য, আবার কেউ কেউ আসিয়ানের সদস্য। এক্ষেত্রে কোনো সমস্যা নেই। একই দেশ একাধিক ফোরামে থেকে কাজ করতে পারে। আমরা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বিশ্বাসী। এবারের সম্মেলন থেকেই বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যানের দায়িত্ব নেবে বাংলাদেশ। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নেতাকর্মীদের ষড়যন্ত্র ও অপরাধ কর্মের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হচ্ছে অপারেশন ডেভিল হান্ট, বললেন আইন উপদেষ্টা। অভিযানের তৃতীয় দিনে গাজীপুরে 81 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এছাড়া চট্টগ্রাম, বাগেরহাট, সিলেট সহ 11 জেলায় গ্রেফতার 127 জন। তাদের বেশিরভাগই ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি।
সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে অভিযানে সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত আরও ৮১ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এর মধ্যে মেট্রোপলিটন এলাকায় ৬৯ জন ও ৫ থানা এলাকায় আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ৩ দিনে এ পর্যন্ত গ্রেপ্তার ২৬১ জন। খাগড়াছড়িতে ৬ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে পানছড়িতে ৩ জন এবং দীঘিনালা, মাটিরাঙ্গা ও মহালছড়িতে ১ জন করে গ্রেপ্তার হন। ৩ দিনে জেলায় মোট গ্রেপ্তার ১৮ জন। বাগেরহাটে ১৯ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় অনেকের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা ছাত্র আন্দোলনে হামলাসহ বিভিন্ন মামলার আসামি। জামালপুরে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ১২ জনই আওয়ামী লীগের নেতাকর্মী। লক্ষ্মীপুরের ৫ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ধরা পড়েছেন ১১ জন। তারা ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামি। আপনারা অনেকক্ষণ ওয়েট করেছেন, শুরু করছি। এদিকে মঙ্গলবার বিকেলে সচিবালয়ে অভিযানের বিষয়ে কথা বলেন আইন উপদেষ্টা। নানা ধরনের আপনার ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, আরও বেশি লিপ্ত হবে এরকম একটা আশঙ্কা স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্কের মাধ্যমে তারা এই ব্যাপারে কনভিন্সড হয়েছে, তারপরে এই অভিযানটা করেছে। এছাড়া অভিযানে কুমিল্লায় ১২, কুয়াকাটায় ১, নোয়াখালীতে ২ জন গ্রেপ্তার হয়েছেন। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাগররুনি হত্যা মামলার তদন্ত কাজে অতীতে উচ্চ পর্যায় থেকে বাধার আভাস পাওয়া গেছে বলে জানিয়েছেন মামলার বাদীর আইনজীবী শিশির মনির। দুপুরে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে আলোচিত ওই হত্যা মামলার সবশেষ অবস্থা তুলে ধরেন আইনজীবী এবং নিহতদের পরিবারের সদস্যরা। এ সময় শিশির মনির বলেন, সাগররুনি হত্যার বিষয়ে বেশ কিছু নতুন তথ্য মিলেছে যা শিগগিরই হাইকোর্টে দাখিল করা হবে। এছাড়া জেলে থাকা আসামি সহ সংশ্লিষ্টরা জিজ্ঞাসাবাদে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের বিষয়ে জানিয়েছেন। অতীতে তদন্ত প্রক্রিয়ায় আইনিভাবে চলতে বাধাগ্রস্ত করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, মামলার অনেক আলামত হারিয়ে গিয়েছে। এ সময় মেহেরুন রুনি ভাই নওশের রোমান দাবি করেন, বিগত সরকার বা সরকার সংশ্লিষ্ট কেউ হত্যায় জড়িত ছিল বলেই এতদিন বিচারে বাধা এসেছে। বিচারে এখন কিছুটা আশার আলো দেখতে পাচ্ছেন বলেও জানান তিনি। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। এই ইনভেস্টিগেশন প্রসেসকে সঠিকভাবে আইনি পদ্ধতিতে চলতে দেওয়া হয়নি, ফলে দক্ষ জনশক্তি এবং ইচ্ছার অভাবের কারণে সময় মতো তার তদন্ত সম্পন্ন করা যায়নি। ১৩ বছর পরে আজকে এসে প্রশ্ন দাঁড়িয়েছে, এই একটা চ্যালেঞ্জিং জব, কারণ ১৩ বছরে অনেক সাক্ষ্য প্রমাণেই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, হারিয়ে গেছে। আমরা মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। আর তাছাড়া যেটা হতো যে আপনার যারা তদন্তকারী সংস্থা ছিল তাদের অদক্ষতা, কিন্তু সেটা যদি হতো, সরকার যদি আন্তরিক হতো, তাহলে আসলে তাদেরকে দিয়ে ১২ বছর ধরে ইনভেস্টিগেশন চলতো না। চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহাল, জেলবন্দীদের মুক্তি ও বিস্ফোরক মামলা বাতিল সহ ৮ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী বিডিআর পরিবারের সদস্যরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। বুধবার ১২টার মধ্যে দাবি আদায়ে কোনো বার্তা না এলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। দাবি আদায়ে আবারও রাজপথে চাকরিচ্যুত বিডিআর সদস্য সহ ভুক্তভোগী পরিবারের স্বজনেরা। মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন তারা। সম্প্রতি জামিনে মুক্ত পাওয়া ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অভিযোগ, তাদের অনেকেই কোনো ধরনের অপরাধ না করেও জেল খেটেছেন। একই সাথে সাজার মেয়াদ শেষ হলেও অনেকেই এখনো জেল খাটছেন। আমাদের চাকরি ফেরত না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। প্রয়োজনে আমরা আমাদের এখানে লাশ থাকবে, তবু আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। আমি চিৎকার করে বলেছিলাম, স্যার আমাদের জেলে পাঠাচ্ছেন, আমরা নিরপরাধ। মনে রাখেন, আজ হোক কাল হোক আমরা আবার এই পিলখানা উপস্থিত হব ইনশাল্লাহ। 18টি বিশেষ আদালত করে চাকরিচ্যুত সদস্যদের চাকরিতে পুনর্বহাল, জেলবন্দীদের মুক্তি ও বিস্ফোরক মামলা বাতিল সহ ৮ দফা দাবি তুলে ধরেন বিডিআর কল্যাণ পরিষদ। এখন এর প্রথম দাবি হবে সকল চাকরিচ্যুত বিডিআরের পুনর্বহাল চাই। আইনমন্ত্রীকে বলে দিতে চাই, বিডিআর পরিবারদেরকে আইন শিখাবেন না। এই কলঙ্কিত হত্যাকাণ্ড, যে অফিসারগুলো মারা গেছে, যে বিডিআর গুলো মারা গেছে, যে পরিবারগুলো আত্মনাদ করছে,
তাদের কষ্ট মোচন করতে সঠিক তদন্তের কোনো বিকল্প নাই। আন্দোলনের সাথে সংহতি জানিয়ে বৈষম্য ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদের নেতারা দ্রুত দাবি মেনে নিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। এ সময় দাবি আদায়ে বুধবার বেলা 12টা পর্যন্ত আলটিমেটাম দেয়া হয়। দ্রুততম সময়ের মধ্যে এই দাবি দাওয়াগুলো মেনে না নেয় তাহলে কিন্তু আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। এক দফা দাবি যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হবে, মেনে না নেওয়া হবে, একটিও যদি অপূর্ণ থেকে যায় আমরা এই মাঠ ছাড়ব না। এর আগে গত 9 জানুয়ারি 6 দফা দাবিতে আন্দোলনে নেমেছিল তারা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংকোচনমূলক মুদ্রানীতির ফলে দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান কমবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। নীতি সুধার না কমানোয় ক্ষোভ জানান তারা। বিশ্লেষকরা বলছেন, শুধু মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়, এর পাশাপাশি বাজার তদারকিতে জোর দেওয়ার তাগিদ তাদের। নিত্যপণ্যের উচ্চ দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ। উচ্চ মূল্যস্ফীতি কমাতে বাংলাদেশ ব্যাংক 3 দফায় নীতি সুদ হার বাড়ালেও মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত মাত্রায় কমেনি। উল্টো নতুন করে শতাধিক পণ্যে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। এতে করে জীবনযাত্রার খরচ বেড়েছে আরেক দফা। আমদানি নির্ভর বাংলাদেশে ডলারের বিনিময় হার স্থিতিশীল না হলে পণ্যের দাম নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশ্লেষকরা। এমন অবস্থায় আবারও সংকোচনমূলক মুদ্রানীতি দিল বাংলাদেশ ব্যাংক। জুন নাগাদ মূল্যস্ফীতি 8 ভাগের নিচে আসবে বলে আশা গভর্নরের। যদিও শুধু মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা যাবে না বলে মত বিশ্লেষকদের। আমাদের দেশে মুদ্রানীতিটা শুধুমাত্র এককভাবে কাজ করে না, এখানে আপনার আর্থিক নীতি অর্থাৎ ফিসকাল পলিসি সেটাও পাশাপাশি সংকোচনমূলক হতে হবে। মূল ফোকাসটা এখন মূল্যস্ফীতিতে আছে। ওটা যদি খুব দ্রুত হারে না কমে তাহলে নীতি হার অত কমবে না। তার উপরে নির্ভর করে আমার ব্যক্তি খাতের ঋণ প্রবাহ কোথায় যাবে সেইটা হয়তো স্থির করা হবে। সুতরাং এখনকার প্রবৃদ্ধির চাইতে সামনে বাড়বে কিনা সেইটা নিয়ে আমার কিছুটা সন্দেহ আছে। সংকোচনমূলক মুদ্রানীতির কারণে ঋণ নেওয়ার প্রবণতা কমলেও বেড়ে যাবে সুদের হার ও উৎপাদন খরচ। বেসরকারি খাতে অর্থের প্রবাহ কমলে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। প্রতিটি খাদ্যপণ্য আমদানি নির্ভর, সেখানে যদি আপনার সংকুচিত মুদ্রানীতি ফলো করেন তাহলে কিন্তু আমি মনে করি সমস্যা কমাচ্ছে, মূল্যস্ফীতির সমস্যা আরও বেড়ে যাবে। তাদের বিনিয়োগ কমে যাচ্ছে। এখন প্রবলেমটা হলো যখন বিনিয়োগ কমে যায় তখন কি দাঁড়ায়, কর্মসংস্থান হচ্ছে না। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ দেওয়ার পাশাপাশি উৎপাদন, যোগান ও সরবরাহে জোর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। এছাড়া স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিতের তাগিদ তাদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 21শে বইমেলার আজ 11তম দিন। মেলা প্রাঙ্গণ থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, আজকে 11তম দিনে পাঠকদের উপস্থিতি কতটা দেখছেন এবং গতকাল যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার কোনো প্রভাব আজ রয়েছে কিনা? একদমই না, গতকালকের অনাকাঙ্ক্ষিত ঘটনার কোনো প্রভাব মেলায় নেই। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী তারা সকলেই বিষয়টি নজরদারিতে রাখছেন। এটি নিয়ে আসলে মেলায় কোনো প্রভাব নেই। পাঠক দর্শনার্থী তাদের মতো করে মেলায় আসছেন এবং তারা মেলা উপভোগ করছেন। একটি বিষয় আপনি জানেন যে গতকালকের অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলা একাডেমি। 7 সদস্যের তদন্ত কমিটি এবং 3 কার্যদিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং সে পর্যন্ত যেই স্টলটিকে নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়েছিল সেই সব্যসাচী স্টলটিকে বন্ধ রাখতে বলেছে বাংলা একাডেমি। তদন্ত কমিটির প্রতিবেদনের পরে আসলে তারা সিদ্ধান্ত নেবে যে এটা আসলে চালু থাকবে কি থাকবে না। এছাড়া সার্বিকভাবে মেলার যে পরিবেশ সেটি অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল, সেটাতে কোনো সমস্যা নেই। নিরাপত্তা নিয়েও কোনো ঘাটতি নেই বা এই বিষয়টি নিয়ে আসলে পাঠক দর্শনার্থীর মধ্যে
মধ্যেও আসলে তেমন কোনো আলোচনা আমরা দেখিনি। এটি আসলে তারা আসলে বাংলা একাডেমির উপরে ভার ছেড়ে দিয়েছেন, যেহেতু প্রধান উপদেষ্টাও বলেছেন বিষয়টি খতিয়ে দেখার, তো সেই বিষয়টি রয়েছে। আর বেচা বিক্রির কথা যদি বলি, এবার বইমেলায় বিক্রি শুরু থেকেই ভালো হচ্ছে। আমরা দেখেছি দ্বিতীয় দিন থেকেই পাঠক দর্শনার্থীকে বই কিনতে। আজকে মেলার 11তম দিন, আজকেও অনেকে বই কিনছেন এবং নতুন বইয়ের মধ্যে বেশ কয়েকটি বই বেশ পাঠকপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে থ্রিলার যেমন রয়েছে, তেমনি সিরিয়াস ধর্মী বইও রয়েছে। আজকে মেলায় নতুন বই এসেছে 91টি এবং 11তম দিন পর্যন্ত মেলায় বই এসেছে 828টি। এবং সবচেয়ে বেশি কোন বই চলছে সেই হিসাবে বেশিরভাগ প্রকাশক বিক্রেতারা উপন্যাসকে এগিয়ে রেখেছে। তারা বলছেন যে বরাবরের মতোই উপন্যাসটা আসলে পাঠকরা বেশি কিনে থাকেন এখনকার তরুণ প্রজন্ম যদি বলি, এবং তার মধ্যে নানান ধরনের উপন্যাস, থ্রিলার রয়েছে এবং নানান ক্যাটাগরির রয়েছে। আর সবকিছু মিলিয়ে মেলা আর অন্যান্য যে ব্যবস্থাপনা সেটি নিয়ে কোনো অভিযোগ নেই, সেটি ভালোই চলছে। মেলার দ্বার প্রতিদিনই খুলছে দুপুর 3টা থেকে এবং বন্ধ হচ্ছে রাত 9টায়। তবে 8:30টার পরে কিন্তু মেলা প্রাঙ্গণে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। আজকেও এখন প্রায় মেলা শেষ দিকে, তারপরও যথেষ্ট পরিমাণেই পাঠক দর্শনার্থী এখনো উপস্থিত আছেন এখানে। এবং মেলার নিরাপত্তা ব্যবস্থা যেটি আছে সেটিও আসলে সন্তোষজনক, সেটি নিয়েও আসলে তেমন কোনো অভিযোগ নেই এখন পর্যন্ত, আজকে 11তম দিন। আর আরেকটি বিষয়, গত কয়েকদিন ধরে যেটি আলোচনা চলছিল যে শুক্রবার শিশু প্রহরে সিসিমপুরের যে পরিবেশনা সেটি না থাকাকে নিয়ে, এবং আরেকটি বিষয় ছিল যে গত শনিবার এবং আগামী শনিবার এই 2 দিনই কিন্তু আসলে মেলা বন্ধ ছিল এবং থাকবে। দুঃখিত, শিশু প্রহরটি থাকবে না, সেটি আসলে বন্ধ থাকবে। তার কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা, তার কারণে এই মেলা কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়টি আসলে তারা গণমাধ্যমে প্রচারের আহ্বান জানিয়েছেন, কেননা ছুটির দিনে অনেক অভিভাবক ছোটদের নিয়ে সকালবেলায় এসে তারা আসলে মেলায় ঢুকতে না পেরেই অনেকটা হতাশ হয়ে ফিরে গেছেন। তাদের যদি তথ্যটা জানা থাকতো তারা হয়তো সকালবেলা আসতেন না। আগামী শনিবারও ঠিক একই ধারাবাহিকতা থাকবে। তবে আরেকটি বিষয়, সিসিমপুরের পরিবেশনা যে থাকছে না, তার বদলে বাংলা একাডেমি কিন্তু একটি বিকল্প আয়োজন করছে শিশু কিশোরদের জন্য, যেন তাদের জন্য একটি আয়োজন থাকে সেই ব্যবস্থা করছে। আশা করি আগামী শুক্রবারই দুঃখিত সেটি মেলায় আসা শিশু কিশোরেরা দেখতে পাবে। এখন পর্যন্ত এই ছিল সব। বইমেলা প্রাঙ্গণ থেকে জানাছিলেন সুলতানা জাহান মিতু। বাংলাদেশের জনসাধারণের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ ভারত, কোনো নির্দিষ্ট দলের প্রতি নয়, দিল্লির পক্ষে থেকে ঢাকাকে এমন ইঙ্গিত দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন কংগ্রেসের এমপি ও জ্যেষ্ঠ নেতা শশী থারুর। সোমবার দেশটির রাজধানীতে এক মতবিনিময় সভায় কথা বলেন শশী থারুর। তিনি বলেন, বাংলাদেশের ঘটনা প্রবাহের বিষয়ে ভারতকে সতর্ক থাকতে হবে। ঢাকায় দিল্লি বিরোধী সরকার আসলে ভারতের জন্য বিপদের কারণ হতে পারে। তাই বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে দিল্লির উচিত ঢাকা বার্তা দেয়া যে ভারত বাংলাদেশের কল্যাণে অঙ্গীকারবদ্ধ। কোন দল বাংলাদেশ শাসন করবে সেই সিদ্ধান্ত ভারত নেবে না বলেও জানান এই কংগ্রেস নেতা। গত 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনে বাংলাদেশ ভারত সম্পর্কে যে টানাপোড়েন চলছে তা তুলে ধরেই এসব কথা বলেন শশী থারুর। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকার ধন্যবাদ সবাইকে।